খেয়ালি রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন মেনু। তার জন্য দেখো টমেটো, কড়াইশুঁটি, কাজু, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি কি ধনে গুঁড়ো, গোটা ধনে, ধনে গুঁড়ো না, গোটা ধনে, গোটা জিরে, সর্ষে, এলাচ, লবঙ্গ, আর তার সাথে আছে দুটো শুকনো লঙ্কা। আর এখানে আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার যে শুকনো মশলার উপকরণগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়তে হবে। যতক্ষণ নাড়তে হবে ততক্ষণ না পর্যন্ত যে মশলাগুলো থেকে সুন্দর গন্ধ না বেরোয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালোভাবে নাড়তে হবে। কিন্তু এমনভাবে নেড়ো যেন মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তার স্বাদ পুরোটাই আলাদা হয়ে যাবে। দেখো আমি হালকাভাবে নেড়েছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে ঢেলে রাখবো। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল গরম করতে। তেলটা যতক্ষণ না ভালোভাবে গরম হয় ততক্ষণ পর্যন্ত একটু কড়াইতে তেলটা নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এবং ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি একে একে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এইবার এই আলুগুলোকে ক্রমশ সুন্দর করে ভাজতে হবে। প্রায় 50% আলু যেন আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আসে, তবেই এই আলুর দমের কিন্তু মজাই আলাদা। আর সেদ্ধ আলুর দম খেতে একরকম লাগে, আর এই যে ভাজা মানে ভালো করে লাল লাল করে ভেজে যদি আলুর দম রান্না করি তার কিন্তু স্বাদটা অতুলনীয় হয়। এটা আমার মনে হয়েছে, মানে আমি রান্না করে সেদ্ধ আলু রান্না করে দেখেছি, আমি ভেজে আলু রান্না করে দেখেছি। আমার ভাজা ভাজা আলু রান্না খেতে বেশ ভালো লাগে। তো তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি কালারটা যাতে একটু ভালো আসে এবং আলু ভাজাগুলো দেখতেও ভালো লাগে। নুন হলুদ দিয়ে আলু ভাজলে তো ভাজা দেখতে ভালোই লাগে, তাই না বলো? যাই হোক, দেখো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে। যতক্ষণ না আলুগুলোর গায়ে একটু লাল লাল রং না চলে আসছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ক্রমাগত ভেজে যেতে হবে এবং লো ফ্লেমে, কারণ 50% কিন্তু সেদ্ধ হওয়া চাই। এবার আলুগুলো হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা, আমাদের বাড়িতে অনেক রকম গাছ আছে, অনেক রকম। আর দিলাম হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র তো যে রান্নাটা আমি করছি তার কালারের জন্য। কারণ এই রকম আলুর দমে যদি সুন্দর রং না আসে না, দেখতে ভালো লাগে না। তো তার জন্য যে কোনো রান্না যদি তোমরা প্রপারলি কালার আনতে চাও, তো তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে, আর তারপরে উপকরণগুলো দেবে, দেখবে কালারটা কত সুন্দর এসছে। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম গ্রেভিটা বানানোর জন্য, যে দুটো বড় বড় টমেটো দিয়েছিলাম আর একটা ছোট টমেটো ছিল, আর তার মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা, আদা আর কাঁচা লঙ্কা। তো এবার সেই গ্রেভিটা ভালো করে নাড়তে থাকবো। রঙটা দেখেছো কী সুন্দর এসছে তেলের মধ্যে দেওয়ার ফলে। আর যেটুকুনি জল আমি দিলাম সেটা হচ্ছে মিক্সচারের গায়ে যেটুকুনি মশলা লাগা ছিল সেটুকুনি জল। এই জলটাতেই কিন্তু আমি আলুর দমটা রান্না করবো, আর কিন্তু জল আমি এর মধ্যে অ্যাড করব না। তোমরা চাইলে এই সময় টক দই অ্যাড করতে পারো, তাহলে টক দইয়ের যে একটা মশলার ভাব আছে না, তাতেও কিন্তু জলের কাজ হয়ে যায়, অন্য কিছু দেওয়া দরকার পড়ে না। আর টক দই তো শরীরের জন্য উপকারী। রান্নায় দেওয়ার থেকে কাঁচা খাওয়া সবথেকে বেশি উপকারী, মানে রান্নায় না দিয়ে আর কি। এক বাটি করে টক দই যদি ভাতের পাতে খাওয়া যায় খুব উপকার। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি লবণ আর চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। দেওয়ার পরে এবার মটরশুঁটিগুলো আমি ওই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেবো। দেখো আমি মটরশুঁটিগুলোকেও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও হালকা হালকাভাবে নাড়তে থাকবো। যতক্ষণ না গ্রেভি থেকে একটু তেল না বেরোয় ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা নাড়িয়ে নাড়িয়ে রাখাই ভালো, দেখতেও ভালো লাগবে, গ্রেভির থেকে তেল ছাড়লে খেতেও ভালো লাগে। দেখো এবার ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি এক এক করে। এবার যতটুকু পর্যন্ত এই যে জলটা তোমরা দেখছো এতেই কিন্তু রান্না হবে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম ছোট গ্যাসে, ছোট যে ওভেনটাতে বসে লো ফ্লেমে করা সব থেকে ভালো হয়। তো আমার আলুর দমটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে না, ওই কালারটা দেওয়া হয়েছে একমাত্র হলুদ আর এর জন্য। তারপরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা উপকরণটা তার মধ্যে আমি মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটা যদি কারোর বেশি হয়ে থাকে রেখে দেবেন। বাঙালির রান্নাঘরে কিন্তু এরকম ভাজা মশলা থাকলে সব রকম তরকারিতে দেওয়া যায়, যেমন মাছের ঝোল থেকে আরম্ভ করে যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দেখো আমি আবারও মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে কষে নেবো। মশলাটা দেওয়ার পরে দেখো টেক্সচারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে টেক্সচারটা পুরো। তো এবার দেখো আলুর দমটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, অনেকটাই। এবার একটুখানির জন্য বেশ ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখবো, এরকমই লো ফ্লেমেই চাপা দিয়ে দিয়ে রাখবো। এ দেখো চাপা দিয়ে দিলাম, 10 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে, তার বেশি কিন্তু দরকার পড়ে না। এই দেখো আলুর দম কীরকম রেডি হয়ে গেছে গরম গরম।
খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল, দারুণ। তোমরা যদি আলুর দম এইভাবে ট্রাই না করে থাকো, আমার এই রেসিপি অনুযায়ী যেভাবে বলেছি একবার ট্রাই করে দেখো। যারা করোনি তারা ট্রাই করে দেখো। অপূর্ব অপূর্ব হয়েছিল, অপূর্ব যাকে বলে। রুটি, লুচি, পরোটার সাথে তো মানে আর কিছু লাগবে না। মাছ, মাংস বা ডিমের খালি দরকার পড়বে না যদি এরকম আলুর দম হয়ে থাকে। তো আবারও একটুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম, কারণ আলুটা একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল বলেই চাপা দিয়েছিলাম। তো দেখো আবারও আমি ঢাকনাটাকে একটু বাদেই তুলে নেবো, মানে যত সামান্য হওয়ার জন্য তুলে নিলাম। এই দেখো, দেখেছো জল দেইনি কিন্তু, তবুও কিন্তু সমস্ত কিছুর থেকে একটু জল জল ভাব মতন হয়ে গেছে। এবার নামানোর আগে দেখো একটুখানি ঘি অ্যাড করেছি। গরম মশলা কিন্তু আর দেবে না, গরম মশলা আর দেওয়ার দরকার পড়বে না আলুর দমটার মধ্যে। দেখতে কি সুন্দর হয়েছে তার জানি, দেখ তোমরা বলবে কেমন হয়েছে। আর তার উপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কিন্তু বেশ ভালো লাগে গন্ধ, আলুর দমেটা দিলে কিন্তু তার কোনো তুলনা নেই। তো দেখো আমার আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ যাকে বলে। তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা নিত্য লাইক কমেন্ট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে, তাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। 6400 ফ্যামিলিতে 100 জন মাত্র ভালোবাসা দেয়, এটাই তো জীবন না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত।